আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ বেতন ও মজুরি। আজকে বেতন ও মজুরির ৩ নাম্বার পর্ব। আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। তো এই অধ্যায় থেকে মানে বেতন ও মজুরি থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তো অল্প সময়ের মধ্যে তুমি এই সৃজনশীল প্রশ্নটা চাইলে সমাধান করতে পারবা। এই জন্য কি করতে হবে? এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে প্রথম থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাঝখানে ছোট্ট একটি কথা বলে নেই, সেটি হচ্ছে যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি একটি কোর্স চালু করেছি অনলাইনে। যদি কেউ কোর্সটি করতে চাও তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল কাজে। তো আজকে আমি বরিশাল বোর্ড 2019 সালে যে বেতন ও মজুরির প্রশ্নটা আসছে ওইটা আমি সমাধান করে দিব, কারণ এই রকম প্রশ্নই কিন্তু বেতন ও মজুরি থেকে পরীক্ষায় আসে। তো এই প্রশ্নটা সমাধান করতে পারলে তুমি বেতন ও মজুরি থেকে যেই প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে আমার সাথে উদ্দীপকটা মিলিয়ে নিতে পারো। বরিশাল বোর্ড 2019 সালের 7 নাম্বার কোশ্চেনটা দেখো। এই জায়গায় বলছে জামাল ও কামালের মজুরি সংক্রান্ত তথ্যাবলী। জামাল এবং কামাল দুজন হচ্ছে কর্মচারী, তাদের মজুরি বিষয়ক সংক্রান্ত তথ্যগুলো নিচে দেওয়া আছে একটা বক্স আকারে। মূল মজুরি জামাল 10,000 টাকা, কামাল 8,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা 40% দুজনের সমান, মহার্ঘ ভাতা 10% দুজনের সমান। ওভারটাইম একজনের 30 ঘন্টা মানে জামালের, আর কামালের হচ্ছে 20 ঘন্টা। চিকিৎসা ভাতা 300 টাকা 300 টাকা। ভবিষ্যৎ তহবিল 10% করে সমান, কল্যাণ তহবিল 1%। তারপরে অগ্রিম মজুরি 400 টাকা 300 টাকা। উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা এবং কর্মীগণ স্বাভাবিক হারের দ্বিগুণ হারে ওভারটাইম মজুরি পাবে। ক নম্বর প্রশ্ন, জুলাই 2017 সালে ওভারটাইম মজুরির পরিমাণ বাইর করো, মানে দুইজন কর্মচারীর ওভারটাইম বাবদ কত টাকা পেয়েছে সেটা বাইর করতে বলছে। খ নম্বর প্রশ্ন, মোট উপার্জন বাইর করো। আর গ নম্বর প্রশ্ন বলছে কর্মীদের নিট উপার্জন নির্ণয় করো। হ্যাঁ, নিট উপার্জন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা অঙ্কটা কিভাবে করব। ক নম্বর প্রশ্নটা বলছে যে ওভারটাইম মজুরি বাইর করো। ওভারটাইম মজুরি মানে কি? মানে তোমার নির্দিষ্ট কাজের পরে যদি তুমি কাজ করো সেটাকে কিন্তু ওভারটাইম বলে। আর এই জায়গায় যে দুইজন কর্মচারী, একজনে 30 ঘন্টা ওভারটাইম করছে, আরেকজনে 20 ঘন্টা করছে, কিন্তু এই ওভারটাইম করার জন্য প্রত্যেকে ঘন্টা প্রতি কয় টাকা করে পাবে ওই টাকাটা বাহির করে দেওয়া নাই, তোমাকে বাহির করতে হবে। কিভাবে বাহির করতে হবে? এটা বাহির করার জন্য তারা বলে দিছে যে তুমি মূল কাজের জন্য মানে মূল কাজের জন্য ঘন্টা প্রতি যত টাকা পাও তার দ্বিগুণ পাবা ওভারটাইম কাজের জন্য। এবার আসো আমরা চলে যাই, আমরা মূল কাজের জন্য ঘন্টা প্রতি কয় টাকা পাই এইটাও কিন্তু সরাসরি দেওয়া নাই, বাট এটা বাহির করার জন্য একটা হিন্টস দেওয়া আছে। হিন্টসটা কি? তুমি টোটাল মজুরি পাইছো 10,000 টাকা, আরেকজনে পাইছে 8,000 টাকা। আর এই যে 10,000 8,000 টাকা মজুরি তোমরা পেয়েছো মানে কর্মচারীরা, এর জন্য তাদেরকে 200 ঘন্টা করে কাজ করতে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 ঘন্টার জন্য কয় টাকা পায় এটা আমরা কিভাবে বাহির করব? এটা বাহির করলে আমি বুঝে যাব যে মূল মজুরি ঘন্টা প্রতি কয় টাকা, তাই না? তো দেখো আমি ওভারটাইম মজুরিটা বাহির করি। তো আমি একটা ছক আঁকে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এভাবে করতে পারো বা অন্যভাবে করলেও হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিবরণ টাকা টাকা। দেখো
এই জায়গায় ক নাম্বার লিখে নিব, তারপরে প্রশ্নের নামটা আমরা লিখে নিব, বিবরণ টাকা টাকা। প্রথম কর্মচারীটার নাম কি? প্রথম কর্মচারীটার নাম হচ্ছে জামাল। এই যে দেখো জামাল, তিনি হচ্ছে গিয়ে দেখো 10,000 টাকার মজুরি পায়। তো তাদেরকে টোটাল কাজ করতে হয় 200 ঘন্টা। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এই যে 10,000 টাকা পায় 200 ঘন্টা করলে, তাহলে 1 ঘন্টার জন্য কত পাবে? এই 10,000কে 200 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে চলো আমরা ভাগ করি। যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 50। তাহলে এবার দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে স্পেসিফিক ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আসবে কয় টাকা? 50 টাকা। মানে নর্মালি আমি 1 ঘন্টা কাজ করলে 50 টাকা পাবো। আর যদি আমি ওভার টাইম করি তাহলে নর্মালি কাজ করলে যত টাকা পাই তার দ্বিগুণ দিব। তার মানে আমি এটার সাথে যদি গুণ দিই 2, তাহলে আমার কত আসবে? দেখো আমার আসবে 100। এবার আমি ওভার টাইম করছি কয় ঘন্টা? 30 ঘন্টা। তাহলে আমি যদি 30 দিয়ে গুণ দিই তাহলে আমার আসবে কত? 3,000 টাকা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে বাইর করে ফেললাম। তো এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য ওয়ার্কিং করছি। তোমরা চাইলে সরাসরি এই যে 10,000 ভাগ 200, তার সাথে গুণ 2 দেওয়ার পরে তারপরে তুমি 30 দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয় যে ওভার টাইম মজুরিটা আমরা কিভাবে বাইর করলাম। নর্মালি আমি 1 ঘন্টা কাজ করলে 50 টাকা পাই, তো ওভার টাইম মজুরি হবে তার দ্বিগুণ। তার মানে এটার দ্বিগুণ, এটার সাথে 2 গুণ দিছি, গুণ দেওয়ার পর আমার আসছে 100 টাকা। তার মানে 1 ঘন্টা ওভার টাইম করলে আমি 100 টাকা পাই। এবার আমি ওভার টাইম করছি কয় ঘন্টা? 30 ঘন্টা। এটা কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তারপরে 30 গুণ দিলে 3,000 টাকা হবে। তার মানে এই যে জামালের, দেখো জামালের ওভার টাইম মজুরি হচ্ছে 3,000 টাকা। এবার আমরা কামালেরটা বাইর করি, সেম প্রসেসিং। কামাল, দেখো কামাল মোট মজুরি পায় 8,000 টাকা। হ্যাঁ, কামাল মোট মজুরি পায় 8,000। তো প্রতিষ্ঠানে কাজ করতে হয় 200 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 8,000কে যদি আমরা 200 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে? চলো আমরা ভাগ করি। তাহলে হবে 40 টাকা। আমি 40 টাকা এই জায়গায় লিখি। এবার আমি নর্মালি কাজ করলে, মানে জামাল নর্মালি কাজ করার পর ঘন্টা প্রতি 40 টাকা পায়, কিন্তু সে ওভার টাইম করলে তার দ্বিগুণ হবে। দ্বিগুণ তাহলে 2 গুণ দাও, তাহলে কত হবে? 80। এবার সে কাজ করছে 20 ঘন্টা। এবার এর সাথে 20 গুণ দাও, তাহলে চলো কত আসে? 80-র সাথে আমরা 20 গুণ দিব, তাহলে আমাদের আসবে 1600। লিখে দিলাম 1600। তাহলে 4,600 টাকা টোটাল 2 জনের ওভার টাইম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে ওভার টাইম মজুরিটা বাহির করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই এটা নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এবার আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা কি করে দিব? সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নটা এই জায়গায় বলছে মোট উপার্জনের পরিমাণ বাহির করো। উপার্জন বলতে বোঝায় একজন কর্মচারীর যেই এন্ট্রিগুলো তার মূল বেতনকে বৃদ্ধি করবে, যেই এন্ট্রিগুলো কর্মচারীর মূল বেতনকে বৃদ্ধি করতে সাহায্য করবে, ওই এন্ট্রিগুলোই হচ্ছে উপার্জনের এন্ট্রি। তো কোনগুলো উপার্জনের এন্ট্রি এই অঙ্কে কিন্তু স্পষ্ট দেওয়া আছে। তো এই এন্ট্রিগুলোর মাধ্যমে এখন আমরা মোট উপার্জন বাহির করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর জন্য তোমাকে যেটা করতে হবে, আগে একটা ছক তৈরি করে নিতে হবে। দেখো আমি একটা ছক তৈরি করে নিছি, বিবরণ জামাল কামাল তারপরে মোট টাকা, মানে জামালের টাকা কামালের টাকা, তারপরে লিখবো আমরা মোট টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় প্রথমে দেওয়া আছে মূল মজুরি। মোট উপার্জনের ভিতরে প্রথমে যেটা আসবে মূল মজুরি। মূল মজুরি হচ্ছে মানে যে বেসিক বেতনটা তারা পায়, মজুরিটা পায় সেটা। তো আমরা এটা লিখে নিয়ে জায়গায় প্রিয় শিক্ষার্থীরা দেখো মূল মজুরি। হ্যাঁ, আমরা এটা কি জায়গায় লিখে নিব। দেখো মূল মজুরি জামাল পায় 10,000 টাকা, আর কামাল পায় কত? 8,000। এবার এই দুইটা যোগ করলে কত হবে? টোটাল 18,000 টাকা। এই জায়গায় আমরা লিখে দিব। এবার মূল মজুরির পরে আমরা চলে যাব, দেখো এই জায়গায় দেওয়া আছে হ্যাঁ বাড়ি ভাড়া ভাতা। তাহলে আমরা এই জায়গায় লিখে নিই বাড়ি ভাড়া ভাতা।
বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মূল মজুরির কয় পার্সেন্ট? 40%। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে এই পার্সেন্টগুলো আমরা সবসময় মূল মজুরির টাকার উপরে হিসাব করব। পার্সেন্টগুলোকে সবসময় আমরা কোথায় হিসাব করব? মূল মজুরির যে টাকাটা থাকবে ওই মূল মজুরির টাকার সাথে আমরা ক্যালকুলেশন করব। তো দেখো এই 10,000 টাকার 40% কত হবে? দেখো আমরা ক্যালকুলেশন করে বাহির করি। 10,000 টাকার 40% আমরা বাহির করব, তাহলে 10,000 টাকার 40% হবে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে জামাল তিনি বাড়ি ভাড়া ভাতা বাবদ পান 4,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব কামালের। এবার কামালের মূল মজুরি হচ্ছে কয় হাজার? 8,000। তাহলে 8,000-এর 40% কত? আমরা চলে যাই সেটাতে। 8,000-এর 40% 3,200। তাহলে আমরা এই জায়গায় লিখবো কত? 3,200। অর্থাৎ কামাল হচ্ছে তিনি বাড়ি ভাড়া ভাতা পান 3,200 টাকা। এবার এই দুইটা যোগ করে যেটা হয় সেটা আমরা এই জায়গায় লিখে দিব 7,200। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ি ভাড়া ভাতার পরে কি আছে? দেখো এই জায়গায় দেওয়া আছে মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতাটা কি? এটা কিন্তু অনেকে বোঝে না। প্রিয় শিক্ষার্থীরা, মহার্ঘ ভাতা হচ্ছে দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদেরকে যে একটা ভাতা দেওয়া হয় বা কর্মীদেরকে যে ভাতাটা দেওয়া হয় ওইটাকে বলা হয় মহার্ঘ ভাতা। এই জায়গায় দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা কয় পার্সেন্ট? 10%। তো সেম কথা, এই 10%টা আমরা কার সাথে ক্যালকুলেশন করব? অবশ্যই মূল মজুরির সাথে। সব সময় আমরা পার্সেন্টগুলো মূল মজুরির সাথে ক্যালকুলেশন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, 10,000 টাকার 10% কত আসে? তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। 10,000 টাকার 10% কত আসবে? আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 1,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো কত? 1,000 টাকা। 8,000 সাথে যদি আমি 10% ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত? 800 টাকা। এবার এই দুইটা যোগ করে আমরা এই জায়গায় লিখে দিব 1,800 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মহার্ঘ ভাতাটা কিভাবে বাইর করলাম। তারপরে আমরা চলে যাব ওভার টাইম। তো ওভার টাইম কত? এটা কিন্তু আমরা কয়ে বাইর করছি। এই ওভার টাইম আমরা কয়ে কিন্তু বাইর করে নিছি, তাই না? এবার ওই জায়গা থেকে আমরা লিখে নিব ওভার টাইম। ওভার টাইম তার ছিল কয় টাকা প্রিয় শিক্ষার্থীরা? ওভার টাইম তার ছিল 3,000 জামালের, আর তার ছিল কত? 1,600। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিলে হবে 4,600 টাকা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ওভার টাইমের পরে আমরা দেখব আর কোনো কিছু আছে কিনা। চিকিৎসা ভাতা। এই চিকিৎসা ভাতা এটাও কিন্তু আমাদের জন্য একটা উপার্জন, তাই না? তো আমরা এই জায়গায় লিখব চিকিৎসা ভাতা কয় পার্সেন্ট? চিকিৎসা ভাতা এই জায়গায় দিয়ে দিছে তারা 300 টাকা। 300 টাকা তারা নিজেরাই দিয়ে দিছে, আমাদের কার বাইর করা লাগবে না। প্রত্যেকের 300 টাকা করে। এবার এই জায়গায় হবে 600 টাকা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপার্জনের ভিতরে আর কোনো এন্ট্রি নাই, তো আমরা উপার্জনের সবগুলো বাইর করে ফেলছি। এবার আমরা এটাকে যোগ করব। কিভাবে যোগ করব? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করব যে জামাল টোটাল কয় টাকা পায়, এই টাকাটা হবে তার জন্য উপার্জন, জামানের জন্য। তাহলে দেখো 10,000, 4,000, 1,000, এলো 15,000, 15 আর 3, 18, 18,300। তাহলে আমরা এই জায়গায় লিখে দিই 18,300। তাহলে এবার আসো প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় 8,000 আর এই জায়গায় 3,200 আমরা ক্যালকুলেশন করি। 8,000, 3,200, তারপরে আমরা যোগ করব 800, তারপরে 1,600, তারপরে 300। তাহলে আসবে 13,900। আমি এই জায়গায় লিখে দিব 13,900। 13,900। এবার আমরা এই টাকাগুলো যোগ করি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই টাকাগুলো যোগ করলে আমাদের কত হবে? প্রথমে 18,000, 7,200, তারপরে হবে আমাদের টোটাল 32,200 টাকা। 32,200। তাহলে আমরা লিখে দেই 32,200 টাকা। এই সবগুলো টাকা যোগ করে দিলি, তাহলে এই যে টাকাটা আমরা যোগ করে বাইর করলাম এই টাকাটাই হচ্ছে আমাদের জন্য মোট উপার্জন। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট উপার্জন তো বাইর করে ফেললাম। এখন আমাদেরকে গ নাম্বার প্রশ্নটা বলছে নিট উপার্জন বা নিট মজুরি বাহির করো। তো নিট উপার্জন বা নিট মজুরি বাহির করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে উপার্জন থেকে কর্তন বাদ দিতে হবে। তো মোট কর্তন কিন্তু আমি বাহির করি নাই, আগে আমাকে মোট কর্তন বাহির করতে হবে, তারপর আমি যেটা করব মোট উপার্জন থেকে কর্তনটা বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এটা মোছার পর আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা কি করব? বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্নটা বলছে
কর্মীদের নিট উপার্জন বাহির করো। নিট উপার্জন যেই কথা, নিট মজুরি একই কথা। তো নিট উপার্জন বা নিট মজুরি বাহির করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিতে হবে। তো আমি কিন্তু খ নাম্বার প্রশ্নে মোট উপার্জন বাহির করছি। এখন আমি যেটা করব, নিট উপার্জন বাহির করার আগে আমি মোট কর্তনটা বাহির করে নিব। মোট কর্তনটা বাহির করার পর আমি কি করব, উপার্জন থেকে মোট কর্তনটা কি করে দিব, বিয়োগ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, কর্তন হচ্ছে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে শ্রমিকদের বেতন থেকে টাকা কাটা হবে, ওই এন্ট্রিগুলো কর্তনের ঘরে বসবে। তো এই অঙ্কে দেখো কর্তনের এন্ট্রিগুলো কি কি আছে, ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি, এই তিনটা জিনিস আছে। তো এই তিনটা জিনিসে কর্তনের ভিতরে বসবে। তাহলে চলো আমরা মোট কর্তনটা বাহির করে ফেলি। দেখো আমরা গড় করব বিবরণ, টাকা, টাকা, মোট টাকা। এটা হচ্ছে জামাল কামাল দুইজন যেহেতু কর্মী, যেহেতু এর জন্য দুইজনের নাম আমরা লিখলাম। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের আসবে ভবিষ্যৎ তহবিল। হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল, এটা আমাদের জন্য একটা কর্তন। তো আমরা লিখব এই ভবিষ্যৎ তহবিল কত পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় দিয়ে দিছে ভবিষ্যৎ তহবিল হচ্ছে 10%। এই জন্য আমরা এই জায়গায় 10% লিখব। লেখার পর এই পার্সেন্টটা আমরা কার উপরে ক্যালকুলেশন করব, এই পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করব মূল বেতনের উপরে। মূল মজুরিটা যেটা ছিল, তো জামালের মূল মজুরি ছিল 10,000, এই 10,000 উপরে 10% ধরলে আসবে 1,000। তার মানে তার ভবিষ্যৎ তহবিলে জমা দিতে হবে বেতনের 1,000 টাকা। তারপরে কামালের মূল মজুরি ছিল 8,000, 8,000-এর 10% কত, 800। তার মানে কামালকে ভবিষ্যৎ তহবিলের জন্য তার বেতন থেকে 800 দিতে হবে। তাহলে মোট টাকা যদি আমরা যোগ করি তাহলে হবে 1800। এবার ভবিষ্যৎ তহবিলের পরে দেখি আমরা প্রিয় শিক্ষার্থীরা কি আছে, আছে কল্যাণ তহবিল। আমরা এই জায়গায় লিখব কল্যাণ তহবিল 1%। এবার এই 1% কার উপরে ক্যালকুলেশন করব, মূল মজুরির উপরে ক্যালকুলেশন করব। তো 10,000 টাকার উপরে যদি আমি 1% ক্যালকুলেশন করি তাহলে আসবে 100, আর 8,000 উপরে 1% ক্যালকুলেশন করলে আসবে 80 টাকা। অর্থাৎ কল্যাণ তহবিলের জন্য জামালকে দিতে হবে 100 টাকা আর কামালকে দিতে হবে 80 টাকা। এই দুইটা যোগ করে আমরা এই জায়গায় লিখে দিব 180 টাকা। এবার আসো আর কি আছে, আছে অগ্রিম মজুরি। হ্যাঁ, অগ্রিম মজুরি এইটাও কর্তন। তো আমরা লিখে দিই অগ্রিম মজুরি, অর্থাৎ তারা কাজ না করে অগ্রিম টাকা নিয়ে গিয়েছিল, এর জন্য এটা তাদের কর্তনে বসবে। জামাল নিয়েছিল 400 টাকা, তার ঘরে 400, আর কামাল নিয়েছিল 300। এবার আমরা লিখে দিব এই জায়গায় 700। এবার টোটাল টাকাটা আমরা যোগ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যদি আমরা যোগ করি তাহলে হবে 1500 টাকা। ওকে, তারপরে এই জায়গায় কত হবে, চলো আমরা ক্যালকুলেশন করি। এই জায়গায় প্রথমে 800, তারপরে 300। হ্যাঁ, 880, তার সাথে যোগ করবো আমরা 300, 1180 টাকা। 1180। এবার আমরা এটা যোগ করি, আমরা এই দুইটা যোগ করে জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে ওই যোগটা 1180, তার সাথে যোগ করে দিই 1500, তাহলে হবে 2680 টাকা। 2680 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা মোট কর্তনটা কিভাবে বাহির করলাম। এবার আমরা বাহির করব নিট উপার্জন বা নিট মজুরি। নিট উপার্জন বা নিট মজুরি বাহির করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা এই জায়গায় লিখব মোট উপার্জন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোট উপার্জন কত ছিল এটা আমরা প্রশ্ন থেকে দেখে নিব। দেখে তারপরে আমরা এই জায়গায় লিখে দিব যে আমাদের মোট উপার্জনটা কত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, মোট উপার্জন ছিল 18,300 জামালের। তো আমরা এই জায়গায় লিখে দিব 18,300। কামালের মোট উপার্জন ছিল 13,900। তাহলে আমরা লিখে দিব 13,900। তাহলে তাদের মোট টাকা কত, এই দুটো যোগ করলে তো আমরা জানি মোট হচ্ছে 32,200। আমরা লিখে দিব 32,200। এবার আমি এই মোট উপার্জন থেকে আমি মাইনাস করব মোট কর্তন। দেখো কর্তন কিন্তু আমরা বাইর করছি কত, 1500, তার হচ্ছে 1180। এবার এই জায়গা হচ্ছে 2680। এবার আমরা বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হয়ে যাবে আমাদের অঙ্কটা। আমরা বিয়োগ করব 18,300 থেকে 1500, তাহলে আমাদের আসবে 16,800। তাহলে এই জায়গায় আমরা লিখব
16,800, এটাকে ক্লোজ করে দিব। তারপরে 13,900 থেকে আমরা বিয়োগ করব 1180, তাহলে আমাদের আসবে 12,720, 12,720 ক্লোজ করে দিবা তোমরা। তারপরে আমাদের 32,200 থেকে আমরা বিয়োগ করব 32,200 থেকে আমরা বিয়োগ করব 2,680, তাহলে আমাদের আসবে 29,520, এই জায়গায় লিখে দিব 29,520। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে নিট উপার্জন বাইর করলাম। নিট উপার্জন বাইর করার জন্য আমাদেরকে মোট কর্তন বাইর করতে হবে, কিন্তু তারা কিন্তু এই জায়গায় মোট কর্তন বাইর করতে বলে না। এটা তোমাকে বুঝে নিতে হবে যে নিট উপার্জন বা নিট মজুরি বা নিট বেতন বাইর করতে বললে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজ একটি প্রশ্ন। তো বেতন ও মজুরি থেকে যে প্রশ্নগুলো আসে সত্যি সেই প্রশ্নগুলো অনেক সহজ হয়, তোমরা অল্প সময়ের ভিতরে সমাধান করতে পারবা যদি তোমাদের মন চায় যে আমরা এই অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্ত। যদি আজকের এই প্রশ্নটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, শনি সোম বুধ এবং শুক্রবার রাত 9টা নিউ কমার্স কোচিংয়ের যে ফেসবুক পেজ আছে অফিসিয়ালি, ওই ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি লাইভে ক্লাস করাই। তো যদি কোনো শিক্ষার্থীরা তোমরা লাইভে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই নিউ কমার্স কোচিংয়ের যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে, যাতে সবার আগে সকল নোটিফিকেশনগুলো তোমার কাছে চলে যায়। আমরা চাই তোমরা এই নিউ কমার্স কোচিংয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দ্বারা উপকৃত হও এবং এর ফলে তোমরা ভালো ফলাফল করো। তো এই আশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।